আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য প্রচারাভিযানের সময়সীমা আজ বিকেলে শেষ হচ্ছে। আগামী 23 তারিখ 16টি জেলার 152টি আসনে ভোট গ্রহণ। বরিষ্ঠ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে একাধিক জনসভা করবেন। নির্বাচনী প্রচারে সভা ও রোড শো করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অন্য রাজনৈতিক দলগুলির পক্ষ থেকেও প্রচারাভিযান তুঙ্গে। রাজ্যে প্রথম দফার ভোটের প্রেক্ষিতে আজ সকাল থেকে সব বুথে ওয়েবকাস্টিং ট্রায়াল রান শুরু হচ্ছে। অ্যাপিলেট ট্রাইব্যুনালে ছাড়পত্র পাওয়া প্রথম দফার জন্য সর্বশেষ ভোটার তালিকা আজ প্রকাশিত হতে পারে। পশ্চিমবঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন সব রকম পদক্ষেপ গ্রহণ করবে বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আশ্বস্ত করেছেন। এদিকে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে হিংসার খবর আসছে। ইসলামপুরে সিপিএম কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য। জয়েন্ট এন্ট্রান্স মেন্স পরীক্ষা দ্বিতীয় সেশনের ফল প্রকাশিত হয়েছে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় চলতি সপ্তাহে তাপপ্রবাহ ও উষ্ণ অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য প্রচারাভিযানের সময়সীমা আজ বিকেলে শেষ হচ্ছে। এর সঙ্গেই শুরু হবে সাইলেন্স পিরিয়ড। ভোটারদের মন জয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা মিটিং, মিছিল, জনসভার মাধ্যমে আজও জোরদার প্রচার চালাবেন। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে 4টি জনসভা করবেন। কার্শিয়াং, পশ্চিম বর্ধমানের কুলটি, পশ্চিম মেদিনীপুরের শালবনী এবং পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে 4টি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন গতকাল পূর্ব মেদিনীপুরের মহিষাদল ও ইগরায় জনসভা করেন। তিনি বলেন, মা মাটি মানুষের স্লোগান দিয়ে মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছিলেন, তবে সেই মা মাটি মানুষের সঙ্গেই তিনি সবচেয়ে বেশি প্রতারণা করেছেন। বাংলার মেয়েরা আজ নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলেও অভিযোগ করেছেন তিনি। यहाँ के युवाओं को न रोजगार मिला, न अवसर मिले और यहाँ का युवा कहीं न कहीं पलायन के लिए मजबूर हुआ है। नारी शक्ति अधिनियम जब हमारे नेता नरेंद्र मोदी जी ने पूरे देश में महिलाओं को अधिकार दिलाने के लिए जिस प्रकार की प्रयास किया, तो आपकी ममता दीदी की जो यहाँ सरकार है, इनके सांसदों ने उस आरक्षण को देने का विरोध किया है मित्रों। तो ऐसे समय पे हम सबको ये चिंता करनी चाहिए कि ऐसी सरकार को हमको उखाड़ फेंकना है मित्रों। অন্যদিকে একাধিক নির্বাচনী প্রচার কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির। পূর্ব মেদিনীপুরের হলদিয়া, উত্তর 24 পরগনার ব্যারাকপুর ও জগদ্দল এবং কলকাতার জোড়াসাঁকোতে সংশ্লিষ্ট বিধানসভার দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করবেন তিনি। গতকাল বীরভূম ও উত্তর 24 পরগনায় জনসভার পর সন্ধ্যায় নিজের কেন্দ্র ভবানীপুরে প্রচারে যোগ দেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এলাকায় জনসংযোগের পাশাপাশি সভাও করেন। পরে বেলেঘাটায় দলীয় প্রার্থীর সমর্থনে এক সভা থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী কেন্দ্রের বিরুদ্ধে সরকারি সংস্থাগুলিকে অপব্যবহারের অভিযোগ তুলেছেন। এত নন কোঅপারেশন ফ্রম ইচ অ্যান্ড এভরি কর্নার। যত গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে, সে রেল বলুন, প্লেন বলুন, পারমিশন দেবে, পারমিশনটা পর্যন্ত দিচ্ছে না। ওরা জানে যে কোনো রাজ্যে চিফ মিনিস্টার অলওয়েজ প্রায়োরিটি পায়। ভুলে গেছে কয়েকটা সিভিল অ্যাভিয়েশনের লোক, তারা আগেও অনেক চক্রান্ত করেছে, এখনো করছে। আমি এখানে দাঁড়িয়ে বলে যাই, দুদিন বাদে বিজেপি চলে যাবে, তখন কিন্তু আমাদের সাথেই তোমাদের থাকতে হবে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও একাধিক কর্মসূচি রয়েছে। অন্যদিকে বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ সহ অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও আজ প্রচার চালানো হবে। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম রাসবিহারী ও বেহালা পূর্ব এবং পশ্চিমের প্রার্থীদের হয়ে জনসভা করবেন। কাঁকুরগাছি মোড়ে এক জনসভায় বক্তব্য রাখবেন প্রবীণ বাম নেতা বিমান বসু সহ অন্যরা। নদিয়ার নাকাশিপাড়ায় রোড শোর পাশাপাশি জেলার একাধিক এলাকায় জনসভা করবেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। রাজ্যে প্রথম দফার ভোটের প্রেক্ষিতে আজ সকাল থেকেই সব বুথে ওয়েবকাস্টিং ব্যবস্থার ট্রায়াল রান শুরু হচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এই প্রক্রিয়া পরিচালনা করা হবে। সেখানে একসঙ্গে কাজ করবেন কেন্দ্রীয় বাহিনী, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের একজন করে আধিকারিক। তাঁদের সঙ্গে থাকবেন কমিশনের প্রতিনিধিরাও। জানা গেছে, গোটা প্রক্রিয়া নির্বিঘ্নে চালাতে 8 ঘণ্টা শিফটে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এই ট্রায়াল রানের প্রতিটি পর্যায়ে দিল্লি থেকে সরাসরি পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়ায় লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে বাদ পড়া ভোটারদের প্রথম দফার ভোটের জন্য সর্বশেষ তালিকায় নাম ওঠার আজই শেষ দিন। অ্যাপিলেট ট্রাইব্যুনালে ছাড়পত্র পাওয়া ভোটারদের নাম সংক্রান্ত তালিকা আজ প্রকাশ করা হতে পারে। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনেই নির্বাচন কমিশন এই তালিকা প্রকাশ করবে। এর প্রেক্ষিতে জোকায় ট্রাইব্যুনালের দপ্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পশ্চিমবঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন সব রকম পদক্ষেপ গ্রহণ করবে বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আশ্বস্ত করেছেন। ভোট পরিচালনার কাজে যুক্ত আধিকারিকদের সঙ্গে আলোচনায় মুখ্য নির্বাচন কমিশনার বলেন, এবারের নির্বাচন হবে ভয়মুক্ত এবং হিংসামুক্ত। উল্লেখ্য, রাজ্যে প্রথম দফায় আগামী 23 তারিখ 152টি আসনে ভোট নেওয়া হবে। দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে 29 এপ্রিল। গণনা 4 মে। এদিকে রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ সংক্রান্ত কাজকর্ম এবং ভোট প্রস্তুতি পর্যালোচনা করতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজও জেলা সফর করবেন। গতকাল মালদা, উত্তর দিনাজপুরে প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকের পর রাতে কোচবিহার যান তিনি। জেলা শাসকের দপ্তরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেন শ্রী আগরওয়াল। পোলিং পার্টিকে হুমকি দিলে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেও শ্রী আগরওয়াল জানিয়েছেন। আর ইলেকশন পরে বি কিছু কোম্পানি এখানে থাকবে। আমরা সম্পূর্ণভাবে রিকোয়েস্ট করছি সবাইকে, ট্রিবিউনালসকে বলছি আপনাকে যেটা আছে আপনারা এসব চেষ্টা করবেন না, নাহলে এটা কড়া অ্যাকশন হবে। সব গভর্নমেন্ট সার্ভেন্টকে ফোন অন রাখতে হবে, যেটা ডিউটি আছে করতে হবে। যদি কোথায় কিছু গন্ডগোল হবে তো আমরা রেসপন্সিবিলিটি ফেস করবো কি এটা কোন ওসি রেসপন্সিবিলিটি ছিল, এসডিপিও রেসপন্সিবিলিটি ছিল, এটা ম্যাজিস্ট্রেট রেসপন্সিবিলিটি ছিল, কার রেসপন্সিবিলিটি। যে কোনো ডিপার্টমেন্ট আছে যেখানে গন্ডগোল হবে আমরা এসব দেখছি, আমরা একদম অ্যালাউ করবো না কোনো গন্ডগোল হওয়ার জন্য। এদিকে ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজ্যে বিভিন্ন এলাকা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। কলকাতার ইকবালপুরে গত রাতে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপির সংঘর্ষে এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। জানা গেছে, ভোট প্রচার চলাকালীন বিজেপির মঞ্চ লক্ষ্য করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ। পরে ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে থানার সামনে বিক্ষোভ অবস্থান শুরু করলে পুলিশ তাদের সরাতে ব্যাপক লাঠিচার্জ করে। ঘটনায় একাধিক বিজেপি কর্মী আহত হয়েছেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পাশাপাশি ইকবালপুর থানার ওসি আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এদিকে উত্তর দিনাজপুরের ইসলামপুরের ঘুঞ্জুরিয়া এলাকায় এক সিপিআইএম কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। উত্তর 24 পরগনার টাকি পৌরসভার বিজেপি কর্মী সোমা হালদার চৌধুরীর ভাই সোহমকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস এই দাবি অস্বীকার করে সোহমের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছে। কোচবিহারের দিনহাটার ভিলেজ 1 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপির পক্ষ থেকে অবশ্য কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজকের প্রসঙ্গে এবারের বিষয় মহিলা ক্ষমতায়ন ও সংরক্ষণ। ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক সুজয়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। জয়েন্ট এন্ট্রান্স মেইনস পরীক্ষা দ্বিতীয় সেশনে ফল প্রকাশিত হয়েছে। 2.5 লক্ষ পরীক্ষার্থী জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করেছেন। গতকাল পরীক্ষার প্রথম পত্রের বিই ও বিটেকের চূড়ান্ত আনসার কি প্রকাশের পর ন্যাশনাল টেস্টিং এজেন্সি ফল বের করে। পরীক্ষার্থীরা jemain.nta.nic.in ওয়েবসাইটে গিয়ে স্কোর কার্ড দেখতে পারবেন। রেশন দুর্নীতি তদন্তে অভিনেত্রী নুসরাত জাহানকে তলব করেছে ইডি। আগামীকাল সিজিও কমপ্লেক্সে তাকে হাজির হতে হবে। বসিরহাটে সাংসদ থাকাকালীন রেশনের গম নিয়ে দুর্নীতির যে অভিযোগ উঠেছিল সে ব্যাপারেই তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। শুষ্ক পশ্চিমী এবং উত্তর পশ্চিমী বায়ু প্রবাহের কারণে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় চলতি সপ্তাহে তাপপ্রবাহ এবং উষ্ণ অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় আজ কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি বা তার বেশি থাকতে পারে। এছাড়া বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় রয়েছে অস্বস্তিকর আবহাওয়ার হলুদ সতর্কতা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও উষ্ণ অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বিশেষ কাজ না থাকলে বেলা 11টা থেকে 4টের মধ্যে বাইরে না বেরোনো, জলশূন্যতা রুখতে অতিরিক্ত জলপান এবং অসুস্থ বোধ করলে দ্রুত ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আইএসএল ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং চেন্নাইন এফসির মুখোমুখি হবে। চেন্নাই জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য প্রচারাভিযানের সময়সীমা আজ বিকেলে শেষ হচ্ছে। অ্যাপিলেট ট্রাইব্যুনালে ছাড়পত্র পাওয়া প্রথম দফার জন্য সর্বশেষ ভোটার তালিকা আজ প্রকাশ হতে পারে। জয়েন্ট এন্ট্রান্স মেইনস পরীক্ষার দ্বিতীয় সেশনের ফল প্রকাশিত হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও দক্ষিণ কোরিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় শান্তিপূর্ণ উন্নয়নের লক্ষ্যে সব রকমের কাজ চালিয়ে যাবে। নতুন দিল্লিতে গতকাল দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ংয়ের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি ভাষণ দেন। ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী 4 বছরে দ্বিগুণ বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল আশা প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত রাতে রাষ্ট্রপতি ভবনে এদের সফররত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির সম্মানে এক নৈশ ভোজের আয়োজন করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে ভারতের একটি প্রতিনিধি দল বর্তমানে ওয়াশিংটনে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি তেহরানকে আরও ভালো প্রস্তাব দিচ্ছেন। তামিলনাড়ুতে এক দফা এবং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য প্রচার অভিযানের সময়সীমা আজ বিকেলে শেষ হচ্ছে। আইপিএল ক্রিকেটের লিগ ম্যাচে গতরাতে মুম্বাই ইন্ডিয়ান্স ৯৯ রানে গুজরাট টাইটান্সকে হারিয়ে দিয়েছে। আজ সানরাইজার্স হায়দ্রাবাদ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। আছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও দক্ষিণ কোরিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় শান্তিপূর্ণ উন্নয়নের লক্ষ্যে সব রকমের কাজ চালিয়ে যাবে। নতুন দিল্লিতে গতকাল দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং এর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী মোদী ভারত কোরিয়া ডিজিটাল ব্রিজ, কৃত্রিম মেধা, সেমিকন্ডাক্টর ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অংশীদারিত্ব আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেন। গত 10 বছর দুদেশের সম্পর্ক ব্যাপক এবং গতিশীল বলেও উল্লেখ করেন তিনি। अगले दशक की सक्सेस स्टोरीज की नींव रख रहे हैं। एआई, सेमीकंडक्टर और इंफॉर्मेशन टेक्नोलॉजी में साझेदारी और प्रगाढ़ करने के लिए हम इंडिया कोरिया डिजिटल ब्रिज लॉन्च कर रहे हैं। शिप बिल्डिंग, सस्टेनेबिलिटी, स्टील और पोर्ट जैसे क्षेत्रों में हम एमओयू कर रहे हैं। कल्चर और क्रिएटिव इंडस्ट्री में आपसी सहयोग से हम फिल्म, एनिमेशन और गेमिंग में भी नए आयाम स्थापित करेंगे। এর আগে প্রধানমন্ত্রী মোদী ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং এর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে 4টি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। ক্রীড়া, সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্প, ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগ এবং শিল্পক্ষেত্রে সহযোগিতা কমিটি গড়ে তোলার লক্ষ্যে ওই 4টি মৌ স্বাক্ষরিত হয়। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং বলেন অনিশ্চয়তার এই সময়ে ভারত দক্ষিণী বিশ্বের একটি অগ্রণী দেশ হিসেবে উঠে এসেছে। তিনি আরও বলেন উভয় দেশ প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জাহাজ নির্মাণ ক্ষেত্রে সহযোগিতা আরও প্রসারিত করবে। পরে বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় দপ্তরের সচিব পি কুমারন সাংবাদিকদের কাছে প্রধানমন্ত্রী মোদী ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির মধ্যে আলোচনার প্রধান বিষয়বস্তু তুলে ধরেন। তিনি বলেন ভারত ও দক্ষিণ কোরিয়া অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত করার উপর জোর দিয়েছে। উভয় নেতা ভারত কোরিয়া বিশেষ কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে জোর দেন। বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে উভয় দেশ শান্তি ও নিরাপত্তা আরও জোরদার করার বিষয়েও সহমত হয়েছে বলে শ্রী কুমারন জানিয়েছেন। In addition to setting up infrastructure and facilities, we are also looking at financing and skill training. KOICA, Korea International Cooperation Agency, will be partnering with the Ministry of Port Shipping and Waterways to help with the skill training program, especially in the area of shipbuilding. There will be also cooperation in developing port infrastructure, knowledge sharing, training our workers, and financing will be another area where the Maritime Development Fund and the Korean side's development partnership funds would be used for advancing this program. কুমারন আরও বলেন উভয় নেতা ভারত কোরিয়া বিশেষ কৌশলগত অংশীদারিত্বের সামগ্রিক অগ্রগতি খতিয়ে দেখেছেন। ভারত ও দক্ষিণ কোরিয়ার সমুদ্রপথে নিরাপত্তা আরও জোরদার করতে আগ্রহী। এজন্য কোরিয়ার একটি জাহাজ নির্মাণ সংস্থার সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও বিভিন্ন বিষয়ে দুই নেতার মধ্যে কথাবার্তা হয়। রাষ্ট্রপতি লি এক পেড় মাকে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে একটি চারাও রোপণ করেন। এদিকে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন ভারত ও কোরিয়ার মধ্যে বর্তমান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $2,700 কোটি। আগামী 4 বছরে তা বেড়ে দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে। নতুন দিল্লিতে গতকাল ভারত কোরিয়া বাণিজ্যিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে শ্রী গোয়েল ভাষণ দিচ্ছিলেন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির ভারত সফরকে দুদেশের সম্পর্কের ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেন তিনি। উভয় দেশ অর্থনৈতিক সম্পর্কে আরও ভারসাম্য আনা এবং নতুন নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে সর্বাত্মক অংশীদারিত্ব প্রসারিত করার বিষয়ে সম্মত হয়েছে বলেও শ্রী গোয়েল জানিয়েছেন।
Our bilateral trade is about $27 billion. We have been tasked by our two leaders that we should double this by 2030. We have agreed to work on a fast track, on a mission mode to upgrade the comprehensive economic partnership, addressing several non-tariff barriers, making it easier to do business between the two countries, and opening up the doors in both countries so that we can aim to grow towards a more balanced economic partnership. দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং এই অনুষ্ঠানে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারতকে আন্তর্জাতিক অর্থনীতির ক্ষেত্রে অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে অভিহিত করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতরাতে রাষ্ট্রপতি ভবনে এদেশ সফররত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রীমতী মুর্মু জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে ভারতের একটি প্রতিনিধি দল বর্তমানে ওয়াশিংটনে। ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সামাজিক মাধ্যমে এক বার্তায় একথা জানিয়েছেন। এই সফরকে তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। এদিকে শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদনের চূড়ান্ত পর্বে পৌঁছেছে। নতুন দিল্লিতে গতকাল তিনি সাংবাদিকদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ভারত যাতে বিশেষ সুবিধে লাভ করতে পারে সেই ব্যাপারে আলাপ আলোচনার জন্য সরকার সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি তেহরানকে আরও ভালো প্রস্তাব দিচ্ছেন। সামাজিক মাধ্যমে তার অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে রাষ্ট্রপতি ট্রাম্প লিখেছেন, ইরানের সঙ্গে নতুন চুক্তি চূড়ান্ত হলে আগেকার যৌথ সর্বাত্মক কর্মপরিকল্পনা জেসিপিএ অথবা ইরান পরমাণু চুক্তির তুলনায় তা হবে অনেক গুণ ভালো। ইরান ও জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন সহ নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশ 2015-এ এই জেসিপিএ স্বাক্ষর করে। ব্রিটেন সফররত চিফ অব ডিফেন্স স্টাফ বা প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক অনিল চৌহানকে গতকাল সেখানে আনুষ্ঠানিকভাবে বিশেষ সম্বর্ধনা জানানো হয়। ব্রিটেনের এয়ার চিফ মার্শাল স্যার রিচার্ড নাইটন জেনারেল চৌহানকে সম্বর্ধিত করে ভারত ব্রিটেন প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার উপর গুরুত্ব দেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 3 দিনের সফরে আজ জার্মানি রওনা হচ্ছেন। তার এই সফরের উদ্দেশ্য হল দুদেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও জোরদার করা। আজকের প্রসঙ্গের এবারের বিষয় মহিলা ক্ষমতায়ন ও সংরক্ষণ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক সুজয়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। তামিলনাড়ুতে এক দফা এবং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য প্রচারাভিযানের সময়সীমা আজ বিকেলে শেষ হচ্ছে। এর সঙ্গেই শুরু হবে সাইলেন্স পিরিয়ড। ভোটারদের মন জয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা মিটিং মিছিল জনসভার মাধ্যমে আজও জোরদার প্রচার চালাবেন। তামিলনাড়ুতে রাজ্য রাজধানী চেন্নাই সহ অন্য জেলায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এনডিএ জোট সঙ্গীদের হয়ে আজ প্রচারে অংশ নেবেন। অন্যদিকে আইএনডিআইএ জোটের নেতা নেত্রীরাও রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার সারবেন। এদিকে পশ্চিমবঙ্গে বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে 4টি জনসভা করবেন। কার্শিয়াং, পশ্চিম বর্ধমানের কুলটি, পশ্চিম মেদিনীপুরের শালবনী এবং পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। অন্যদিকে আজ একাধিক নির্বাচনী কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিরও। পশ্চিমবঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন সব রকমের পদক্ষেপ গ্রহণ করবে বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আশ্বস্ত করেছেন। ভোট পরিচালনার কাজে যুক্ত আধিকারিকদের সঙ্গে আলোচনায় মুখ্য নির্বাচন কমিশনার বলেন, এবারের নির্বাচন হবে ভয়মুক্ত এবং হিংসামুক্ত। আইপিএল ক্রিকেটে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যে 7:30টায়। এদিকে আইপিএল ক্রিকেটের লিগ ম্যাচে গতরাতে মুম্বাই ইন্ডিয়ান্স 99 রানে গুজরাট টাইটান্সকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও দক্ষিণ কোরিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় শান্তিপূর্ণ উন্নয়নের লক্ষ্যে সব রকমের কাজ চালিয়ে যাবে। খবর আপাতত এর পর্যন্তই।